আসসালামু আলাইকুম আমার এসএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা। ইতিমধ্যে তোমাদের জন্য সেল ডিভিশন বা কোষ বিভাজনের ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছে, যেখানে তোমাদেরকে এই চ্যাপ্টারের বেসিক ক্লাসগুলো নেওয়া হয়েছে এবং সেই বেসিক টপিকগুলোর মধ্যে ছিল সেল ডিভিশন কি, সেল ডিভিশন না হলে কি হইতো, আমরা কোন জায়গায় থেকে আসতেছি, তারপরে হচ্ছে যে তোমার অ্যামাইটোসিস সেল ডিভিশন, তারপরে মাইটোসিস মিওসিস কখন হবে, কি দিয়ে কী হবে, দেহকোষ কী জিনিস, জনন কোষ কী জিনিস, তারপরে হ্যাপ্লয়েড সেল, ডিপ্লয়েড সেল, কোন জায়গায় মাইটোসিস হবে, কোন জায়গায় মিওসিস হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা চ্যাপ্টার মানে আমাদের যে লেকচার 1 আছে সেই লেকচার 1 আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের লেকচার 2 আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে আমাদের লেকচার 2 সেল ডিভিশনের লেকচার 2। এই সেল ডিভিশনের লেকচার 2টা হবে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এইখানে আমরা তোমাদেরকে এমনভাবে কিছু জিনিস শেখানোর চেষ্টা করছি যেটা তোমার মাইটোসিসের যে ধাপগুলো আছে সেই ধাপগুলোকে একদম পানির মতো সহজ করে দেবে। তো তুমি যদি মাইটোসিসের যে ধাপগুলো তুমি বারবার ভুলে যাচ্ছ, যেগুলো তোমার মনে থাকতেছে না বা তোমার মনে থাকতে কষ্ট হচ্ছে, বা তুমি ওইখানকার সিকিউগুলো বুঝতে পারতেছো না, এমসিকিউগুলো বুঝতে পারতেছো না, তুমি যদি এই প্রবলেম থেকে বের হইতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটা তোমাকে দেখতে হবে। আমরা আজকের ভিডিওতে এমনভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমাদের এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যায়, একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা কনসেপ্ট আজকে তোমরা এই ভিডিওতে পাবা। কেননা যে জিনিসগুলো তোমার বইয়ের মধ্যেও বলা নাই, যে জিনিসগুলো আসলে এই চ্যাপ্টার পড়তে গেলে লাগবে লাগবে লাগবেই, সেই জিনিসগুলোরও কিন্তু আসলে ব্যাখ্যা আমরা আমাদের এই ক্লাসে দেওয়ার চেষ্টা করছি। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে তোমরা একদম ভিডিওর ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবা। আমরা এতটুকু তোমাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আজকের ক্লাস করার পরে মাইটোসিস তোমার একেবারে পানির মতো একটা টপিক হবে এবং তোমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা টপিক হবে। তো চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। কোনো একটা বাচ্চা যদি মাইটোসিস খুব ভালো করে পড়তে চায় তাহলে তার আগে পড়তে হবে সেল সাইকেল। সেল সাইকেল যদি কেউ না বোঝে বা কোষ চক্র এটা যদি কেউ না বোঝে তাহলে কিন্তু সে আসলে মানে এই প্রসেসটা ভালো মতো বুঝতে পারবে না, মাইটোসিসটা। তো প্রথম টার্গেট হবে হচ্ছে সেল সাইকেলটা ভালো করে বোঝা। দেখো সেল সাইকেলটা আসলে কি, তো আমরা যদি এখানে লিখি যে সেল সাইকেল, যেটাকে বাংলা বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল, ঠিক আছে? সেল সাইকেল বা কোষ চক্র, একটু খেয়াল করে দেখো যে সেল সাইকেল বা কোষ চক্র। সেল সাইকেল বা কোষ চক্র বলতে আসলে কি বোঝায়? দেখো প্রথমে তোমাকে আগে দেখতে হবে যে এইম, এইম বা তার লক্ষ্যটা আসলে কি। সেল সাইকেল এর লক্ষ্যটা কি? সেল সাইকেলের লক্ষ্য একটাই, কি জিনিস বলো তো, কি লক্ষ্য তার? তার লক্ষ্য একটাই হলো, সেটা হলো সাইকেলিক প্রসেস। বলতে আসলে আমরা কি বুঝি সাইকেল বলতে আসলে কি? মনে করো ঘড়ির কাঁটা যেদিক থেকে ঘুরতেছে আবার ওইখানে ফিরে আসলো, তখন এটাকে কি বলা হয়? একটা সাইকেল বলে না? তাহলে তোমার প্রথমে তুমি কালকে আমরা কি শিখছিলাম যে প্রথমে একটা সেল আমরা কি করি, সেল ফরমেশন। সেল ফরমেশন, ফরমেশন মানে কি? কোষ আগে প্রথমে তৈরি করতে হবে, কোষ তৈরি। দ্বিতীয়ত হচ্ছে দেন সেলের গ্রোথ। যে সেলটা তৈরি করছো সেই সেলটাকে তো বড় করতে হবে, বড় করতে হবে না? তাহলে কোষের কি হবে? বৃদ্ধি। এর পরবর্তীতে ওই সেলের এবার কি হবে বলো? ওই সেলের সেট, সেলের তারপরে কি হয়? ডিভিশন হয়। তাহলে যখন, তার মানে কোষ বিভাজন কিন্তু সাথে সাথে হয় না। একটা কোষকে প্রথমে কি করতে হবে? তৈরি করতে হবে, তারপরে কোষের কি করতে হবে? ডিভিশন করতে হবে, তারপরে কোষের কি করতে হবে? প্রথমে একটা সেল তৈরি করবা, তারপরে তার গ্রোথ করবা, গ্রোথ করার পরে তারপরে তার কি হবে? ডিভিশন হবে। ঠিক একই রকম আমাদের মতো আমরা কি করি, প্রথমে আমরা জন্ম নেই, তারপরে আমরা বড় হই, এরপরে আমাদের কি হয়? ডিভিশন হয়। কথা বোঝো নাই মনে হয়? প্রথমে আমরা কি করি, আমরা জন্ম নেই না, আগে তো আমাদেরকে জন্ম নিতে হবে। পুরো ক্লাসটা কনসেন্ট্রেশন দেখতে হবে। ভিডিও কালকে তো আমি ইউটিউবে আপলোড দিছি, এটাও দরকার দিয়ে দিব, কিন্তু কথা হচ্ছে ফুল ক্লাস আগে বুঝো, তারপর অন্য কথা। তাহলে প্রথমে একটা সেল তৈরি, দেন ওই সেলটাকে বড় করতে হবে, তারপরে তার ডিভিশন হবে। এবার এই সেলের আবার কি হলো? তৈরি হলো, এই সেলের আবার কি হবে? গ্রোথ হবে বা বৃদ্ধি হবে, তারপর আবার কি হবে? সেটার ডিভিশন। মানে কি, দিস ইজ এ সাইক্লিক প্রসেস, একটার পর একটার পর একটার পর চলতেছে। তো এটাকে বলা হচ্ছে কি? সেল সাইকেল। তো সেল সাইকেলটাকে আমরা একটু সাইডে রাখি, এই সেল সাইকেল। তো এটা হচ্ছে যদি একটা সেল সাইকেল আমরা যদি দেখি, এটা মনে করো একটা সেলের সাইকেলিক প্রসেস। তো এর একটা টাইম, এই টাইমটাকে বলা হয় এম ফেজ।
কি বলা হয়? এম ফেজ। আর এই যে অবস্থানটা এইটাকে বলা হয় ইন্টারফেজ। ঠিক আছে? এম ফেজের ফুল মিনিং কি? এম ফেজের ফুল মিনিং হলো মাইটোটিক ফেজ, মাইটোটিক অথবা মাইটোসিস ফেজ। আর ইন্টারফেজের আর একটা নাম কি? রেস্টিং ফেজ। বা বিশ্রামরত অবস্থা। ঠিক আছে? আরো নাম আছে ইন্টারফেসের, কি নাম জানো? প্রিপেয়ারিং ফেজ। প্রিপেয়ারিং ফেজ মানে কি? প্রস্তুতি নেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় প্রস্তুতি পর্যায়। আরো নাম আছে, সেটা কি? আনডিভাইডেবল ফেজ। আনডিভাইডেবল মানে কি? এখানে সেল কি হয় না? ডিভিশন হয় না। তাহলে এই জন্য এটাকে বলা হয় অবিভাজিত পর্যায়। অবিভাজিত পর্যায়। দেখছো? তাহলে এই জায়গাটায় কি হয়? ডিভিশন হয়। তো এই জন্য এটাকে বলা হয় ডিভাইডেড ফেজ। ডিভাইডেড ফেজ বা বিভাজিত পর্যায়। তাহলে এখানে কয়টা পর্যায় দেখলাম আমরা? তিন, মানে দুইটা। একটা সময় যে সময়টা ডিভিশন হয়, আর একটা সময় যেখানে কি হয় না? ডিভিশন হয় না। কথাটা মানে বোঝো নাই? বুঝছো? আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, তোমরা যে এখন প্রিপারেশন নিচ্ছ না কিসের জন্য? এসএসসি পরীক্ষার জন্য। তো এসএসসি পরীক্ষার জন্য তোমাকে একটা টাইম আছে, যে টাইমে তোমাকে প্রিপেয়ার্ড হইতে হয়। তাহলে পরীক্ষা দিতে কতদিন সময় লাগে? 1 মাস। কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কতদিন সময় লাগতেছে? 2 বছর। তাহলে সময় সবসময় প্রস্তুতিতে বা প্রিপারেশন স্টেজে বেশি লাগে। তো এইখানে ইন্টারফেসের সময় লাগে 90 থেকে কত পার্সেন্ট দেখো তো? 95%। আর আমাদের এম ফেজে কত পার্সেন্ট সময় লাগতেছে? 5 থেকে 10%। কথা বুঝাতে পারছি? এ পর্যন্ত ক্লিয়ার? এবার আসো, এই জায়গায় যে আমরা ভাগ করছিলাম না, এটাকে কি বলছিলাম রিধা? এটা কোন ফেজ? এম ফেজ। এটা হচ্ছে ইন্টারফেস। এবার ইন্টারফেসকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কি? G1, S অ্যান্ড G2। এখানে জি বলতে আসলে কি বোঝায়? জি শব্দের অর্থ হচ্ছে গ্রোথ অথবা গ্যাপ। তাহলে এটাকে কি বলা হবে? গ্যাপ 1। G1 মানে গ্রোথ 1, গ্যাপ 1। তাহলে যদি বলে G2, তাহলে কি হবে? গ্রোথ 2 অথবা কি? গ্যাপ 2। গ্যাপ মানে কি? আমরা তো বুঝি যে একটা বিরতি। তাহলে এটাকে বলা হয় বিরতি 1, সিনথেসিস, বিরতি 2। এস শব্দের অর্থ কি? এস শব্দের অর্থ হলো সিনথেসিস। সিনথেসিস শব্দের অর্থ কি? সিনথেসিস শব্দের অর্থ হলো ফরমেশন বা তৈরি করা। ফরমেশন মানে কি? তৈরি করা। এখন আমাকে একটা জিনিস বোঝাও, যে এই জায়গাটায় আসলে কি সিনথেসিস হয়? তৈরি করা। আচ্ছা, দেখে দেখে তো বলা যায়। দেখে দেখে বলা যায় না, ওটা না দেখে বলার চেষ্টা করো তাহলে। কারণ তুমি তো আগে ক্লাস করছো, এই জন্য দেখে দেখে বলতেছো। না দেখে বলো, তাহলে দেখবো যে কাজে দিবে। আমরা গতকালকে একটা টার্গেট নিয়েছিলাম, দেখো টার্গেটটা কি? আগে মেন বিষয়টা বোঝো। আমরা জানি যে আমরা সেম টু সেম জিনিস তৈরি করতে চাচ্ছি, যেহেতু আমরা এখন মাইটোসিসের দিকে যাচ্ছি। তার মানে এখানে কোনটা হবে? সেম টু সেম। মানে সেম জিনিসটাকে আমরা সেম রাখতে চাচ্ছি, এটা আমাদের মেন টার্গেট। মাইটোসিস এমন একটা প্রসেস, যে প্রসেসকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন, মানে সমীকরণিক কোষ বিভাজন। অর্থাৎ মার সেলে যা থাকবে সেম জিনিসগুলো কার মধ্যে থাকবে? সন্তানের বডিতে থাকবে। ঠিক আছে? এখন সেম টু সেম রাখতে হবে, আমরা পরে দেখবো সেম টু সেম। এখন ফাতেমা একটা জিনিস বলতে ভাই, তাহলে সেম টু সেম রাখতে গেলে কোনটাকে সেম রাখা লাগে? কোনটা সেম থাকতে হবে? ক্রোমোজোম সেম রাখতে হবে। তো আমার কাছে মনে করো একটা ক্রোমোজোম আছে, এই যে একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম।
এখন আমি চাচ্ছি যে সেম টু সেম তৈরি করা, তাহলে কারে ভাগ করতে হবে? ক্রোমোজোমটাকে ডিভাইডেড করে ফেলতে হবে না? তাহলে আমার টার্গেট থাকবে যে আমি একদম মাঝ বরাবর এরে অর্ধেক করে ফেলবো, এরে অর্ধেক করে ফেলবো। এটা আমার টার্গেট। কারণ আমি চাচ্ছি যে গরুর সেল থেকে যেন কি তৈরি হয়? গরুই তৈরি হয়। গরুর থেকে যেন গরুই আসে, অন্য কোনো কিছু যেন না আসে। তো আমি যদি গরুর থেকে গরুই চাই, তাহলে আমার কারে ভাগ করা লাগবে? ঈশ্বর ক্রোমোজোমকে ভাগ করা লাগবে। এবং যদি ক্রোমোজোমকে ভাগ করতে চাই, তাহলে এই জায়গাটায় আগে তো প্রথমে ক্রোমোজোমকে তৈরি করতে হবে। তাহলে আমাদের টার্গেট কি আসলে? ক্রোমোজোমকে তৈরি করা। প্রথম কাজ হচ্ছে ক্রোমোজোম তৈরি করা। কারণ ক্রোমোজোমকে তৈরি করতে গেলে কয়টা জিনিস যেন লাগে? ক্রোমাটিন লাগে না? তাহলে আমরা গতকালকে কিন্তু এই সিকোয়েন্স পড়ে ফেলছিলাম ফার্স্ট ক্লাসে। যদি কেউ না বোঝো বা না ক্লাস করো, তাহলে ওই ক্লাসটা দেখে আসবে। ডিএনএ প্লাস হিস্টোন দুটো মিলে কি তৈরি করবে? ক্রোমাটিন। ক্রোমাটিন ক্রোমাটিন থেকে কোনটা তৈরি হবে? ক্রোমোজোম। মজা না? মজা। সাজা হিসেবে নিলে কিন্তু কপালে দুঃখ আছে। তাহলে ক্রোমোজোম আমার 60, এটা সমান সমান ক্রোমোজোম। আমার 60-এর এক একটা সুতা সমান সমান কি হবে? ক্রোমাটিন। আমরা কিন্তু গতকালকে বুঝাইছিলাম যে ক্রোমাটিনের নাম ক্রোমাটিন কেন। ক্রোমাটিন শব্দ, ক্রোমো শব্দের অর্থ হচ্ছে কালার, টিন মানে হচ্ছে সুতা, তাহলে কালারফুল সুতা। আর এইটা তৈরি করতে গেলে কি লাগে? ডিএনএ আর হিস্টোন। আমি যদি ডিএনএ আর হিস্টোন তৈরি না করি, আমি ক্রোমাটিন তৈরি করতে পারবো? ক্রোমাটিন তৈরি করতে না পারলে ক্রোমোজোম তৈরি করা সম্ভব? তাহলে ওই ক্রোমোজোম যদি আমি দুই ভাগে ভাগ না করি, তাহলে কি আমার সেম টু সেম সেল তৈরি করা সম্ভব? না। তাহলে আমার তো তখন মাইটোসিস হবে না। তাহলে আমার এখন টার্গেটটা হচ্ছে ক্রোমোজোম বানানো এবং ওই ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করা। কারণ ক্রোমোজোম বানাতে গেলে যেটা লাগবে সেটার নাম কি হবে? ক্রোমাটিন। ক্রোমাটিন বানাতে গেলে কোনটা লাগবে? ডিএনএ আর কি। তাহলে তোমার ফার্স্ট টার্গেট কোনটা বানানো? ডিএনএ আর কি বানানো? হিস্টোন বানানো। কথা মনে বোঝো নাই? তাহলে ডিএনএ আর হিস্টোন বানাইতে গেলে তো এই ডিএনএ আর হিস্টোন বানানোর জন্য একটা কি নিতে হবে? প্রিপারেশন নিতে হবে না? নিতে হবে কিনা বলো? প্রিপারেশন নিতে হবে কি হবে না বলো? হবে। তাহলে এই যে ডিএনএ এর হিস্টোন বানানোর জন্য যে প্রিপারেশন নেওয়া হয়, সেটা কোন জায়গায় নেওয়া হয়? G1। এই ডিএনএ এর হিস্টোন তুমি কি করবে? ফরমেশন করবে না? তো ফরমেশন মানে কি? তৈরি করা। তৈরি করব কি না? তৈরি করব। মানে তৈরি করার আর একটা সুন্দর নাম যেন কি পড়ছিলাম? সিনথেসিস। সিনথেসিসের প্রথমে কোন শব্দ আছে? এস। তাহলে এই জন্য এখানে এই ফেজের নাম কি ফেজ? এই জায়গা কি আছে? এস। তাহলে এস মানে কি? সিনথেসিস। কিসের সিনথেসিস বলো এবার? কার কার সিনথেসিস করতেছি? ডিএনএ আর কি? হিস্টোন। আমার টার্গেট যেটা, তা আমি এখানে আসলে কোনটা তৈরি করলাম? ডিএনএ প্লাস হিস্টোন তৈরি করলাম। তাহলে ডিএনএ আর হিস্টোন যদি আমি তৈরি করি, এই জায়গা থেকে কি তৈরি হওয়া শুরু হবে? ডিএনএ আর হিস্টোন মিলে কোনটা তৈরি করে? ক্রোমাটিন। তাহলে এবার ডিএনএ আর হিস্টোন থেকে তৈরি হবে ক্রোমাটিন। এবার এই ক্রোমাটিন আস্তে আস্তে সুতাটা কি হবে? পেঁচাবে। পেঁচাইতে পেঁচাইতে কি তৈরি করবে? ক্রোমোজোম। তাই তো? কনসেপ্ট ক্লিয়ার না এবারটা? এবার দেখো, ভালো করে দেখো, এটা হলো মেন। এটা কি? এখানে ডিএনএর সাথে কোনটা লাগছে? ডিএনএর হিস্টোন মিলে কি তৈরি করছে? ক্রোমাটিন। এবার ক্রোমাটিনগুলো আস্তে আস্তে কি হচ্ছে দেখো, যখন শুধুমাত্র ডিএনএ ছিল তখন কত ন্যানোমিটার? 2 ন্যানোমিটার। যখন হিস্টোন ছিল তখন 11 ন্যানোমিটার। হিস্টোনের সাথে কি আসছে? তার চারপাশে আরও এটা কি হচ্ছে? পেঁচাচ্ছে না? তখন কি তৈরি করছে? ক্রোমাটিন ফাইবার। এবার এখানে থিকনেস আরও বাড়তেছে না? সময় যত যাচ্ছে এটা অত ডিএনএটা কার সাথে পেঁচাচ্ছে? হিস্টোনের সাথে পেঁচাচ্ছে। তো এখানে ছিল 30 ন্যানোমিটার, এরপরে কত হয়েছে ঈশ্বর? 300 ন্যানোমিটার। এরপরে আরও কত হয়েছে? 700 ন্যানোমিটার। এবার আবার কত হয়েছে? 1400 ন্যানোমিটার। তো তুমি একটু খেয়াল করো তো মাইনর, তুই এই জায়গায় কোন জায়গায় তুই বুঝতে পারবি যে এটা আসলে কার ক্রোমোজোম? এই জায়গায় বুঝতে পারবা? এই জায়গায় কি গুণা যাবে যে কয়টা ক্রোমোজোম আছে? এই জায়গায় কাউন্ট করা যাবে যে কয়টা ক্রোমোজোম আছে? এখানেও কি গুনতে পারবা বা কাউন্ট করতে পারবা যে কয়টা ক্রোমোজোম আছে? গুনতে পারবা? এখানে পারবা? কোন জায়গায় তুমি গুনতে পারবা যে কয়টা ক্রোমোজোম আছে? যখন এর একটা শেপে আসবে। আর শেপে আসে কোন ফেজে? মেটাফেজ। তাহলে তুমি যে ক্রোমোজোমের মধ্যে যে একটা শেপ পাবা, এই শেপটা কখন পাবা? মেটাফেজে পাবা। এর আগে কি পাবো আমরা? না।
তাহলে ক্রোমোজোমের মতো শেপ পাইতে গেলে এর আগে যে এতগুলো স্টেজ আমাকে পার করতে হচ্ছে কিনা, তাহলে এই যে পার করতে হইলো একটা সময় লাগলো, যে সময়টা আমি এই ক্রোমোজোম বানানোর জন্য ব্যয় করলাম। যে সময়টা আমি ক্রোমোজোম বানানোর জন্য ব্যয় করছি ওইটার নাম কি হয়েছে? ইন্টারফেস। আর যখন আমি ক্রোমোজোম বানায় ফেলবো, এটা ওই ক্রোমোজোমটা আমি কি করব? ভাগ করে ফেলবো, তখন তার নাম কি হবে? এমফেস। কথা ক্লিয়ার? এবার আসো তুমি, ক্রোমাটিন বানানো শুরু হয়েছিল কোন জায়গায়? ক্রোমাটিন বানানো শুরু হয়েছিল কোথায়? এম ফেজে, সিনথেসিস ফেজে। এবার এই জায়গায় যখন ক্রোমাটিন হয়, দেখো এখানে বিষয়টা কেমন হয়। এটা মনে করো ক্রোমাটিন, এটাও ক্রোমাটিন, এটাও ক্রোমাটিন। কোন ক্রোমাটিনটা বেশি মোটা? লাস্টেরটা বেশি মোটা না? আমরা যদি 1 ধরি, 2 ধরি, 3 ধরি, তাহলে এবার বানানো শুরু হয়েছিল কোন জায়গায়? এখানে না? তাহলে এই জায়গায় কোন অবস্থানে আছে? 1, 2 নাকি 3-এ? 1-এ। কথা মনে বোঝো নাই? এই জায়গায় কোন অবস্থানে আছে? 1-এ আছে, 2-এ আছে নাকি 3-এ আছে? 1-এ আছে। তাহলে এই জায়গাটায় এটা হচ্ছে 1-এ। সময় যত যাচ্ছে তত ও কার সাথে পেঁচাচ্ছে? হিস্টোনের সাথে পেঁচাচ্ছে, তত ও কি হচ্ছে? মোটা হচ্ছে, থিকেস্ট মানে থিকনেস ওর বাড়তেছে। আদর বুঝতেছো? এবার তাহলে তো যদি বলে যে এস এ ক্রোমাটিন বেশি মোটা নাকি জি অনের মানে জি টুর ক্রোমাটিন বেশি মোটা? জি টু। জি টুর থেকে আবার কোন জায়গায় বেশি মোটা হবে? এম ফেজ। এখন এম ফেজের প্রথম ফেজের নাম কি? প্রোফেজ না? তাহলে যদি বলে যে S1 এস জি ওয়ান মানে জি টু আর প্রোফেজ, এর মধ্যে সব থেকে মোটা কোনটা? প্রোফেজ। তাহলে এবার বুঝতে পারছো প্রোফেজের কোন দিকে যাচ্ছে? কেন ভাই আমি ইন্টারফেস বুঝে আসলাম? হুম। এটা যদি আমি না বুঝাইতাম, তুমি ক্রোমাটিন কখন হচ্ছে কি না হচ্ছে এটা তুমি বুঝতে না। এবার তোমাকে যদি বলে যে একটা সেল, নর্মালি একটা সেল সেল ডিভিশন করবে কি করবে না, এই সিদ্ধান্ত কে নেবে? এর মধ্যে কেউ বলবে না। যারা আগে ক্লাস করছো তারা কেউ বলবে না, নতুনরা বলবে যে একটা সেল পরবর্তীতে সেল ডিভিশনে পার্টিসিপেট করবে কি করবে না, এই সিদ্ধান্ত কে নিবে? ঈশ্বর বল, কে নিবে? জি1 এস জি2 কে নিবে? জি2। তুমি বলো। জি2। তুমি? জি2। তুই? জি2। তুই? নিরপেক্ষ, কোনো পক্ষেই না। আর তুই ক? ওর জি2। মুশফিক? জি2। মাইমুন? আদন? হুম। যারা পুরাতন, যারা ক্লাস করছে তারা পারে যে তুই, তোরে তো আমি দেখতেছি, এটার অ্যান্সার হবে জি1। কেন? আসি, তোমার ডিএনএ তৈরি করতে হবে না এখানে, তুমি সিনথেসিসে কি তৈরি করো? ডিএনএ আর কি, আর ডিএনএর হিস্টোন তৈরি করতে যা কিছু করা লাগবে সেটা কে করে? যে সময়টাকে লাগে সেই সময়টা কে নেয়? সিনথেসিস করতে যে সময় লাগে সেই সময়টাকে জি1 বলে বা গ্যাপ ওয়ান বলে। এখন সিনথেসিস তৈরি মনে করো জি1-এ যদি ডিএনএর হিস্টোন তৈরি করে না দেয়, তাহলে আমার কথা মনে হয় বোঝো নাই। তুমি সুতা তৈরি করতে গেলে তো তোমাকে কেমিক্যাল লাগবে, তো ডিএনএ তৈরি করতে গেলে যাবতীয় যা কিছু লাগবে, হিস্টোন তৈরি করতে গেলে যা কিছু লাগে সেগুলো তৈরি করে দেয় কে? জি1। এখন জি1-ই যদি না চলে এই পর্যন্ত আসবে, তাহলে সেল ডিভিশন কি পরের ধাপে আগাবে? না। তাহলে এই যে একটা কোষ বিভাজন হবে কি হবে না, এই সিদ্ধান্ত কে নিল? জি1। এই যে তোমরা যারা মুখস্থ করো বলদের মতো, বলদের মতো, এবং তোমাদের যেসব টিচাররা পড়ায় তাদেরকে একটু দেখো তো এইভাবে পড়ায় কিনা, তারা নিজেরাই জানে না, তো পড়াবে কোন মানে ঘোড়ার ডিম। আর আমার কথাটা কিছু মনে করো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন তোমাকে সিকোয়েন্স অনুযায়ী যখন তুমি যাবা না যে এইটার পরে কোনটা হচ্ছে তারপরে কোনটা হচ্ছে, দেখবো যে অনেক দিন পর্যন্ত মনে থাকে। এবার বলো তো সেল যদি কখনো ডিভাইস, আমাদের একটা মনে করো মাসেল সেল, মাসেল সেল, কিছু সেল আছে যেগুলো বিভাজিত হয় না। তুমি যখন ছোট ছিল, ছোটোর অবস্থায় যদি মনে করে মাসেল বা মাংস, তোমার যদি 100টা সেল থাকে তোমার মাংসতে, হাড্ডিতে, মানে এই এই মাংসের মধ্যে বা মাসেলে, এখনো কতগুলো সেল আছে জানো? 100টাই আছে, বাড়ে নাই। এখন কথা হলো তাহলে আমি বড় হলাম কি করে? সেলের যেগুলো আকার ছিল এতটুকু, সেটার আকার এখন এত বড় হয়েছে। যারা জিম করে তাদের বডি বাড়ে না, তো আমরা কি মনে করি তাদের বডিতে নতুন নতুন সেল তৈরি হয়েছে? না। তাহলে তাদের সেলের কি বাড়ছে? আকার বৃদ্ধি পেয়েছে, কারণ তারা বেশি বেশি প্রোটিন খাইছে, তো তাদের বডিতে ওই আকারগুলো বা সেলের সাইজটা বাড়ছে, আর কোনো কিছু হয়নি। কথা বুঝাতে পারছি? ভিডিও হচ্ছে? আচ্ছা, এখন দেখো,
সেটা হলো যদি কখনো উপরে স্ক্রিনে কোনো কিছু শো করে আমরা বললো, কারণ স্টোরেজ মনে হয় নাই। ওকে এখন বিষয়টা কি যে এখন কি আমাদের তাহলে সেল ডিভিশন হচ্ছে? ভালো করে বোঝো, সেল ডিভিশন হচ্ছে এখন? আমার এই অবস্থা কি এখন আমার মাসেলের সেল ডিভিশন হচ্ছে? না, আটকে আছে। কিন্তু মনে করো কেটে গেছে, তখন কেউ সেল ডিভিশন করতে হবে কিনা? ক্ষতস্থান পূরণ করতে হবে না? মানে রিজেনারেশন অফ দ্য, বা আরও যদি বলে হিলিং, হিলিং করার দরকার আছে না আমাদের? যদি কোনো জায়গায় কেটে যায় ফাতেমা, তাহলে কি করতে হয়? হিল করতে হয় না ভাই? এখন হিল, হিল মানে তো বুঝিস। এখন কোনো জায়গায় যদি কেটে যায় তখন আমাদেরকে কি করতে হবে? হিল করতে হবে। এখন হিল করতে গেলে আমার কি দরকার? তৈরি করা দরকার কি দরকার না? তখন কে পার্টিসিপেট করবে? তখন জি2 কাজ করবে। মনে করো তোমার এখন এই জায়গায় এসে ওরা বসে আছে চুপচাপ, ওদের কোনো কাজ নাই, কিন্তু এখন করতে হবে, তখন কে কে সিদ্ধান্ত নেবে? জি2। একটা সেল এম ফেজে ঢুকবে কি ঢুকবে না সেই সিদ্ধান্ত কে নেবে? জি2। কথা ক্লিয়ার? এবার আসো, এবার আমরা আমাদের কনসেপ্টে ফিরে আসি। এবার এই 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 ধাপগুলো এগুলো মোটামুটি আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা ঢুকবো হলো এম ফেজে। এম ফেজ। কারণ এম ফেজের মধ্যে যখন আমরা যাব, এখানে দুইটা জিনিস হয়। একটা হলো সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, আর একটা হলো ক্যারিওকাইনেসিস। তাহলে কয়টা জিনিস হলো? দুইটা। একটা হলো সাইটোকাইনেসিস, আর একটাকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস শব্দের অর্থ কি? সাইটোকাইনেসিসের নাম সাইটোকাইনেসিস কেন বলো? এখানে টোটাল তিনটা শব্দ আছে, একটা হচ্ছে সাইটো, একটা হচ্ছে কাইনে, আর একটা হচ্ছে সিস। যারা ইংলিশ ভার্সনে বাচ্চা আছে তাদের কাছে এটা সহজ বা পরিচিত। সাইটো শব্দের অর্থ হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম। কাইনেসিস শব্দটা আছে কাইনেটিক থেকে, কাইনেটিক। আর সিস শব্দের অর্থ কি? সিস শব্দের অর্থ হলো প্রসেস, ঠিক আছে। কাইনেটিক শব্দের যদি বাংলা অর্থ ধরি, তোমরা পড়ছো কিনা আমি জানি না, কাইনেটিক এনার্জি মানে কি? গতি শক্তি বলে না? তাহলে গতি, গতি মানে কি? মুভমেন্ট, মুভমেন্ট। আর সিস মানে কি? প্রসেস বা প্রক্রিয়া। তাহলে সাইটোকাইনেসিস বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ার মাধ্যমে সাইটোপ্লাজমের মুভমেন্ট হয় বা সাইটোপ্লাজমের গতি হয়, তো সেটাকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের মুভমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি এটা বোঝার আগে আমরা ক্যারিওকাইনেসিসটা একটু দেখি। ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। তো ক্যারিও শব্দের অর্থ কি? নিউক্লিয়াস। কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে কাইনেটিক। লাস্টটা কোনটা আছে? সিস। তাহলে কি হবে? দ্য মুভমেন্ট অফ, দ্য মুভমেন্ট অফ নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের গতি। নিউক্লিয়াসের গতি। তাহলে নিউক্লিয়াসের গতিকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের গতিকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। এখন কোশ্চেনটা হলো কিভাবে হয় মুশফিক? জানি না আমরা, জানা তো উচিত। মনে করো এটা একটা, এটা একটা সেল। আমরা জানি কি সেলের সেন্টারে কি থাকে? আসের বল, সেলের সেন্টারে কি থাকে? নিউক্লিয়াস। অর্থাৎ চারপাশে এলাকাকে কি বলা হয়? সাইটোপ্লাজম। তাহলে এই যে আমরা যদি একদম মাঝখান থেকে ডিভাইডেড করে দিই, তাহলে এবার কার কার ডিভিশন হয়েছে? সামারা, সাইটোপ্লাজমের ডিভিশন হয়েছে, নিউক্লিয়াসের ডিভিশন হয়েছে। হওয়ার পরে এবার দেখো তো তারা কি হয়ে যাবে? এটা একটা ভাগ হলো, এটা একটা হলো, তাহলে একটা থেকে কয়টা সেল তৈরি হলো? দুইটা। তাহলে যখন একটা থেকে দুইটা সেল তৈরি হয় কার কার ডিভিশন করতেই হবে? সাইটোপ্লাজম প্লাস কি? নিউক্লিয়াস, দুইটাই। এই জন্য সাইটোপ্লাজমের ডিভিশনকে বলা হয় সাইটোকাইনেসিস, আর ক্যারিওপ্লাজমের ডিভিশনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়। এটা একটা সিম্পল কথা, এটা না বোঝার মতো কোনো কিছু হয় নাই। এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস, আর এটা চারপাশে এলাকাকে কি বলা হয়? তাহলে তুমি যখন একটা সেলকে ডিভাইডেড করবা, এই যে ভাগ করে দাও, কি পাচ্ছ?
কার কার ডিভিশন হচ্ছে? তো সেটাই তো। এবার নিউক্লিয়াস আলাদা হয়ে গেল, সাইটোপ্লাজমও কি হয়ে গেছে? আলাদা হয়ে গেল। তাহলে একটা সেল আগে দুজন একসাথে ছিল, কিন্তু এখন দুজন কি হয়ে গেছে? আলাদা। মানে কি? তাদের গতি হয়েছে কিনা, মুভমেন্ট হয়েছে কিনা, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? সাইটোকাইনেসিস এবং কি ক্যারিওকাইনেসিস। তাহলে সেল যদি তোমাকে ডিভিশন করতেই হয়, অবশ্যই কার কার ডিভিশন করতে হবে? সাইটোপ্লাজমের ডিভিশন করতে হবে, সাথে কার ডিভিশন করতে হবে? নিউক্লিয়াসের ডিভিশন করতে হবে। কথা বোঝাতে পারছি? তো এখন দেখো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে মাইটোসিস। আমরা গতকালকে মাইটোসিসের সব কিছু পড়ছি। এখন মাইটোসিসের ক্ষেত্রে আমরা স্টেজে আসি। তো স্টেজের মধ্যে প্রথম স্টেজটাকে কি বলা হয়? প্রোফেজ। প্রোফেজের নাম প্রোফেজ কেন? প্রো শব্দের অর্থ কি? প্রো শব্দের অর্থ হচ্ছে ফার্স্ট, প্রিমিটিভ, ঠিক আছে, প্রথম। আর ফেজ শব্দের অর্থ কি? ফেজ শব্দের অর্থ হচ্ছে পিরিয়ড, স্টেজ, সময়, দশা, কাল, ঠিক আছে, এগুলো হলো আমাদের এটার শব্দের অর্থ প্রোফেজ। এবার আসো কোনটা হয়? প্রো মেটাফেজ। প্রো মেটাফেজ। তাহলে প্রো মানে কি? এই ক্ষেত্রে প্রো শব্দের অর্থ কি? আগে, ঠিক আছে, এই ক্ষেত্রে প্রো শব্দের অর্থ কি? আগে। কার আগে? মেটা মানে কি? মাঝখানে। মাঝখানে মানে কি? মিডিল। অর্থাৎ মিডিল ফেজের আগের ফেজটাকে কি বলা হয়? প্রো মেটাফেজ। এরপরে কোনটা আছে? মেটাফেজ। মেটা শব্দের অর্থ কি? মাঝখানে। মিডিল ফেজ কি হয় সেটা আমরা পরে দেখব। এবার আসো অ্যানা। অ্যানাফেজ। অ্যানা শব্দের অর্থ এখানে ব্যবহার করা হয়েছে মুভমেন্ট। মুভমেন্ট মানে কি? গতি, কিছু কিছু জিনিসের মুভমেন্ট হবে। এরপরে এখানে যেটা আছে সেটাকে কি বলা হয়? টেলোফেজ। টেলোফেজের নাম টেলোফেজ কেন? টেলো শব্দের অর্থ হচ্ছে এন্ড। এন্ড মানে কি? শেষ। তাহলে যখন একটা ক্রোমোজোমের শেষ হয় তখন সেটাকে কি বলা হয়? টেলোফেজ। আমি টেলোফেজের জিনিসটা হালকা একটু বুঝাই দিই, হালকা। বলো কোনটা? এখন ইন্টারফেসের কথা কেন বলবো? মাইটোসিস ফেজের মধ্যে এটা তো ইন্টারফেস তো মাইটোসিসের আগে হয়ে গেছে। আমরা তো ইন্টারফেস শেষ করে তো এম ফেজে ঢুকছি। কথা বোঝো নাই? তুমি এইখানে কোনটা কাহিনী কোনটা ঘটে আসলাম আমরা একটু আগে? আমরা তো ইন্টারফেস কমপ্লিট করে আইছি। এই যে টোটালটাকে তো ইন্টারফেস বলা হয়। ইন্টারফেস কমপ্লিট করে এখন কোন জায়গায় ঢুকছি? এম ফেজে। তাহলে এর মধ্যে তো ইন্টারফেসের কথা আসবেই না। দেখো এখন এইটা মনে করো একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের এটা কোন পার্ট? এটা কোন পার্ট? কোন পার্ট? এন্ডিং পার্ট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দেখো এই যে এটাকে বলা হইতে পারে এন্ডিং পার্ট। এন্ডিং পার্ট অর্থাৎ শেষ অংশ, তাই না? ইশরাত কোন অংশ ভাইয়া? শেষ অংশ বা এন্ডিং পার্ট। তাহলে এন্ডিং শব্দের অর্থ হচ্ছে টেলো। আর পার্ট বলতে কি বোঝায়? মেয়ার। তাহলে তার নাম কি হবে? টেলোমেয়ার। তাহলে কোনো শব্দের সাথে যদি মেয়ার কথা থাকে তার মানে এটা কি মনে রাখবা? পার্ট বা অংশ। এবার আসো এটা কোন অংশ? দুটোর মাঝখানে না? সেন্টারে না? তাহলে এটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। এই জন্য সেন্ট্রোমিয়ারের নাম সেন্ট্রোমিয়ার। সেন্ট্রো শব্দের অর্থ কি? সেন্ট্রো শব্দটা আসে সেন্ট্রাম থেকে। সেন্ট্রাম মানে হলো কেন্দ্রে, আর মেয়ার মানে হলো অংশ। সেন্ট্রোমিয়ার মানে কি? কেন্দ্রীয় অংশ। সেন্ট্রোমিয়ার মানে কি হবে? কেন্দ্রীয় অংশ। এবার টেলোমেয়ার যখন তৈরি হবে, ভালো করে বুঝো। মনে করো একটা সময় নিলাম, যে সময়ে টেলো টাইম বলতে পারি কিনা? টাইমের আরেকটা নাম কি? ফেজ। যে সময় আমি কি তৈরি করলাম? দ্য লাস্ট পার্ট অফ দ্য ক্রোমোজোম, তখন সেটাকে কি বলা হবে? যে সময় করলাম তখন সেটাকে কি বলা হয়? টেলোফেজ। দ্যাটস ওয়াই টেলোফেজ ইজ কল্ড টেলোফেজ। এমনি এমনি কোনো কিছুই হয় নাই, প্রতিটা জিনিসের পিছনে কারণ আছে। বল। অ্যানোফেজ তো বুঝাই নাই, অ্যানোফেজ তো পরে বুঝাবো, জাস্ট নাম বলো। অ্যানা শব্দের অর্থ হচ্ছে মুভমেন্ট। অ্যানা বা এ যদি থাকে তখন উইথাউট বুঝায়, বাট এই ক্ষেত্রে অ্যানা শব্দের অর্থ বুঝাইছে মুভমেন্ট। কিছু কিছু জায়গায় একটু এক্সেপশনাল আছে। দেখো এই জায়গায় একটু দেখো, এটাকে শেষ মোটামুটি আমাদের এগুলো শেষ। এখন আসো
এখান থেকে 2 মার্কের কোশ্চেন যেটা দেয়, মাস্ট বি যেটা দিবে সেটা কি? সেটা হচ্ছে ওই মাইটোসিস is called equational cell division. মাইটোসিসকে কেন ইকুয়েশনাল সেল ডিভিশন বলে? বলতে পারবা কেন মাইটোসিসকে ইকুয়েশনাল সেল ডিভিশন বলে? ইকুয়েশনাল সেল ডিভিশন মানে কি? মাইটোসিসকে কথা না, মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? কোষ বিভাজন বলা হয়। বুঝনি? বুঝেছ? বোঝাই। সমীকরণের বা ইকুয়েশনাল শব্দের অর্থ কি? ইকুয়েশনাল শব্দের অর্থ হচ্ছে ইকুয়াল। ইকুয়াল শব্দের অর্থ হলো সমান। ইকুয়াল শব্দের অর্থ কি? সমান। যেহেতু এখানে সমান ভাগে ভাগ করতেছে তখন সেই জন্য এটাকে কি বলা হয়? ইকুয়েশনাল সেল ডিভিশন। এখন সমান ভাগে ভাগ করা মানে কি এটা একটু আমরা দেখব। আসো, আমরা জানি যে মাইটোসিস কোন সেলের ক্ষেত্রে হয়? দেহকোষের ক্ষেত্রে বা সোমাটিক সেলের ক্ষেত্রে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি পড়ে আইছি। এগুলো নিয়ে এখন পড়াশোনা আমাদের করা যাবে না, অর্থাৎ আমাদের লেকচার 1-এ কিন্তু এগুলো আমাদের শেষ। এখন আমাদের এখানে যেটা আমরা জানি যে এখানে থাকে কত? 46। কারণ 46 থেকে মাইটোসিস এমন একটা সেল ডিভিশন যে সেল ডিভিশনে একটা সেল থেকে কয়টা সেল তৈরি হয়? 2টা। তো এইখানেও 46, এখানেও 46। বাট কোশ্চেনটা হলো এটা কেমন সম্ভব? হিসাবের মতো এখানে হওয়ার কথা ছিল কত? 23, কিন্তু এখানে হয়েছে 46। কেমনে সম্ভব? ফাতেমা, সম্ভব কেমনে ভাই? ডিএনএ মাঝ বরাবর বিভাজিত হয়। দেখো বিষয়টা এরকম না, আবার এরকম। কিরকম আমি বুঝাই। ইন্টারভিউতে একটা চ্যাপ্টার তোমার পড়তে সব থেকে, তুমি মনে করো রাস্তায় রাস্তায় ঘুরবা ইন্টারভিউতে, তুমি আর ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে তোমাদের এইচএসসিতে, ফার্স্ট চ্যাপ্টারে যেটা আছে সেটা আছে টোটাল 115 পেজ। একটা চ্যাপ্টার 115 পেজ, শুধু একটা চ্যাপ্টার। এখন কোশ্চেনটা হলো ওইখানে কয়েকটা টপিক আছে, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন। বিলিভ মি অর নট, তুমি রাস্তায় রাস্তায় ঘুরবা, লিটারালি তুমি রাস্তায় রাস্তায় ঘুরবা। আমি সব থেকে বেশি পছন্দ করি কোনটা, 9-10 পড়াইতে নাকি এইচএসসি পড়াইতে? আমরা বলতে পারবা কেউ? 9-10। সাবাস। আমি 9-10 পড়াইতেই পছন্দ করি না, ন্যূনতম আমি পড়াইতে পছন্দ করি না। ন্যূনতম আমি কোনো মানে আমার স্যাটিসফ্যাকশনে কাজ করে না। কি? এক্স্যাক্টলি। এসএসসিতে লিমিটেশন, বাট এইচএসসিতে বা ইন্টারে কোনো লিমিটেড নাই, কোনো নির্দিষ্ট বই নাই, কোনো নির্দিষ্ট সিলেবাস নাই। তো ওইখানে তোমাকে অনেক কিছু পড়ানো যায়। যদি কেউ মানে এসএসসি চ্যাপ্টার 1 বলো বা যে কোনো কিছু আমার থেকে ভালো পড়াইতে পারে, ঠিক আছে, আমি প্রফেশন ছেড়ে দেবো। এইচএসসি নট এসএসসি। কিন্তু হয়ে গেছে কি যে আমার এসএসসিটা বেশি, কারণ বাচ্চাদের এইচএসসিতে আমি ওইভাবে মানে ইয়ে করি নাই। আমার যদি কোনো ভিডিও দেখো এইচএসসির ভিডিও, তখন দেখতে পারবা যে অন্যান্য টিচাররা যে জিনিসটা পড়াইছে 2 মিনিট, সেটাতে আমার সময় লাগছে 2 ঘন্টা। আমার এইচএসসি যতগুলো ভিডিও আছে, আমার ইউটিউবে বলো, ফেসবুকে বলো, এইচএসসির কোনো একটা বাচ্চারা দেখতে বলবা যে বাচ্চারা মনোযোগী, যে বাচ্চাটা শিখতে চায়, সে আমার ক্লাস দেখার পরে তার আর কখনো বই পড়া লাগবে না। ওই টপিকে বাংলাদেশের যে কোনো বই থেকে যদি কোশ্চেন করো ওইখান থেকে অ্যান্সার করতে পারবে। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? এসএসসির বাচ্চা হয় ফাঁকিবাজ, ওরা 2 মিনিটের জিনিসটাও 2 সেকেন্ডে করতে চায়। এখন আমার ভিডিও কতক্ষণ হবে? 2 ঘন্টা। একটা টিচার তো একদিনে সেল ডিভিশনের কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায়, আমরা তো মাইটোসিসে ঢুকতে পারলাম না, তাহলে আমার ভিডিও কেউ দেখবে? কিন্তু আমি স্যাটিসফ্যাকশন সব থেকে বেশি ভালো কাজ করে কোন জায়গায়? এইচএসসি লেভেলে বাচ্চাদের পড়ায়। ভাই আমি নিজেই তোমার বলবো যে আমি এইচএসসিতে যেভাবে পড়াই দিব না, এর 1%ও তুমি যদি কোনো জায়গায় পাও আমাকে বইলো,
আমি তারপরে কথা বলবো। এই যে ডিএনএ জাস্ট আমি ফার্স্ট টাইম যখন মেডিকেল দেই, আমি ফার্স্ট টাইম তো মেডিকেল দিতে পারি না, সেকেন্ড টাইম মেডিকেল দিছি। তো আমি যখন এসএসসি পড়ি, এইচএসসি পড়ি, এইচএসসিতে আমি ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এই টপিকগুলো পড়ার জন্য বহুত জায়গায় ঘুরছি, কেউ বুঝাইতে পারে নাই, ঠিক আছে, মেনে নিলাম। সেকেন্ড টাইম মেডিকেলে এই সব টপিকগুলো, যে টপিকগুলো কঠিন আছে, এগুলো পড়ার জন্য আমি উদ্ভাস, উন্মেষ, মেডিকো সব জায়গায় ভর্তি হয়েছি। শুধু আমাকে ওই, তখন তো আর স্মার্ট বোর্ড ছিল না, তখন প্রজেক্টর ছিল, তোমরা তো জানোই। ওই প্রজেক্টরে জাস্ট ভিডিও দেখাইতে করতে এটাই 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 শেষ। কিন্তু আমি ওইখানে এক একটা সিঙ্গেল ওয়ার্ডের পর্যন্ত ব্যাখ্যা দিই, মানে এত টাইম নিয়ে তো আসলে কেউ দেখবে না। আমার ভিডিও যারা দেখে এবং আমার ক্লাস যারা করে, আমার কাছে যারা আসে, এরা অনেক ধৈর্য নিয়ে ক্লাস করে এবং ধৈর্য নিয়ে আসে। আমার কোর্সে যেগুলো সব বাচ্চা ভর্তি হয়, আমার একটা কোর্সে মনে করো এখন অনলাইনে জাস্ট এসএসসি 2026 আর 27-এর, 26-এরই আছে মনে হয় 518টা বাচ্চা একটা কোর্সে, মানে জাস্ট এখনো পর্যন্ত। আমি তো এরকম করে কোনো কিছু করি নাই, তাও 500 550 জন। এখন এই 550 জন বাচ্চাই আসলে অনেক ধৈর্যশীল, তা নাহলে আমার কোর্স কেউ কেনে না। কিনবে কেউ? সবাই তো তাড়াতাড়ি শেষ করতে যাবে, তাড়াতাড়ি শেষ করতে বলে। এখন আমিও কিন্তু পড়াই, আমিও তাড়াতাড়ি পড়াই। আমিও তোমাদের এই যে কোর্স আছে না, সেম কোর্সই 9-এ, তোমরা 9-এ, তোমাদেরই একটা ব্যাচের, মনে করো আমি 9-এর, সেইখানে আমার চ্যাপ্টার 4 শেষ করে 5-এ আসি। এখন কথাটা হচ্ছে যে আমি ওদেরকে ফার্স্ট পড়াই নাই, আমি ফার্স্ট পড়াইছি। কিন্তু কোশ্চেন হলো তারা কতটুকু জানে, তোমরা কতটুকু জানো। জানতে গেলে সময় দিতে হবে। তো না জানতে চাইলে বলো, একদিনে দেখবো টান যেমন দিব না, নিতে পারবো না। আমি এই জন্য চাই না, কারণ আমি চাই আমার এখানে যতগুলো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো, এবং আমার যারা ক্লাসগুলো দেখে বা করে, এরাও অনেক ধৈর্য নিয়ে ক্লাস করে বা দেখে। এই জন্য আমিও চাই যে এদেরকে শেখাইতে। আমার শেখাইতে খুব ভালো লাগে, আমার শিখতে ভালো লাগে, আমার শেখাইতে ভালো লাগে। আমার মেডিকেলে যখন আমি নিজে পড়াশোনা করছি, আমারই ব্যাচমেট, মনে করো আজকে তোমাকে একদিন 10 মার্কের পরীক্ষা হয়, 10 মার্কের জন্য তোমাকে মিনিমাম 100 থেকে 150 পেজ পড়তে হবে। হাতে সময় আছে মনে করো 5 ঘন্টা হাইয়েস্ট, 5 ঘন্টা 100 থেকে 150 পেজ পড়তে হবে এবং খুব ভালো মতো। এখন ওরা এসে পড়াশোনা শুরু করে, আমিও পড়াশোনা শুরু করি। মনে করো একটা প্যারা, এই জায়গায় 20টা লাইন আছে, আমি 5 ঘন্টা এইটুক পড়ি। একশো পেজ তো দূরের কথা, 1 পেজ তো দূরের কথা, ওই একটা ওয়ার্ড নিয়ে নাটঘাট করতে করতে দিন চলে যায়। দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন কোনো কিছু বের করতে না পারে ঘুমাই থাকি, মেডিকেলে যাইনি, হ্যাঁ ধর তোর গুলি মারি। আমি তো পড়া হয়নি, আমি যে কি পরীক্ষা দেবো, আমার তো পড়া হয় নাই। কিন্তু আমি যতটুকু জানি, আমি আর সেকেন্ড টাইম কখনো পড়বো না, ওই দিনই শেষ। কেন হইলো, কি জন্য? আমি একটা রুগী আমার কাছে আসবে, আমি ডাক্তার, এখন আমার কাছে একটা রুগী আসলাম, কি বলবো, দাঁড়ান মুখস্থ করে আইসি, ভুলে গেছি, আবার মুখস্থ করে এসে আপনার ওষুধ দিই। আমাদের বাংলাদেশে যেটা হয়, আমাদের বাংলাদেশের ডাক্তাররা কিন্তু ভালো, যারা ভালো আসলে তারা অনেক ভালো। কিন্তু অনেকেই আছেন যারা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা তাদের মধ্যে অনেক বেশি। দেখবো যে অনেক ডাক্তার আছে হাতড়াই বেড়ায়, ডায়াগনস্টিক অতটা ভালো না। আর অনেকে আছে অনেক সহজে কিন্তু রোগ ধরতে পারে, এটা এক্সপিরিয়েন্সের বিষয়, তার ট্যালেন্টের একটা বিষয় আছে। যে যত জানবা, সে জীবনে কোনো না কোনো জায়গায় যে ভালো কিছু করতে পারবে। আর কেউ যদি মুখস্থ করে যাও, এই বায়োলজির ক্ষেত্রে আমি বললাম তো, আমি একটা কনসেপ্টই ক্লিয়ার করে ফেলবো যে বায়োলজি বুঝে পড়তে হয়, এই চিন্তা থেকে আমরা বেরোবো, মানে এই যে মুখস্থ করতে হয় এই চিন্তা থেকে আমরা বেরোবো। বায়োলজি যে বুঝে পড়া যায় এটা আমি এস্টাবলিশ করবো ইনশাল্লাহ, করবো তো করবোই। 46 এই জায়গায় কত আছে? 46। এখানেও কত আছে? 46। কেমনে সম্ভব? এখানে দেখো তো, 46কে যদি আমি 92 বানাইতে পারতাম, তাহলে কি হইতো কি না? তখন তুমি এখানে 46 দিতে পারতা, এই জায়গায় কত দিতে পারতা? 46। কিন্তু এটা সম্ভব কেমনে? আরে শাবাশ! তখন এটাকে বলা হয় ডিএনএ। এই জিনিসটা তো ডিএনএ, ক্রোমোজোমের মধ্যেই তো ডিএনএ থাকে, তাই না? তাহলে ডিএনএ, এই প্রসেসকে কি বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশন শব্দের মধ্যে আবার ভাঙো, কি আছে? রেপ্লিকা প্লাস কি শন। তাহলে একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ বানাইলা? 2টা। তাহলে সেম টু সেম বানাইলে তখন সেটাকে কি বলা হয়? রেপ্লিকা। আর বানানোর প্রক্রিয়াকে কি বলা হয়? শন, মানে কি প্রসেস। তাহলে যে প্রসেসে ডিএনএ থেকে কি বানানো হয়? ডিএনএ বানানো হয়, ওই প্রসেসকে কি বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন। এখন ডিএনএ রেপ্লিকেশন যদি না হয় তাহলে কি?
এখন ডিএনএ রেপ্লিকেশন কোন জায়গায় হবে, এম ফেজে নাকি ইন্টারফেজে? ভালো করে বুঝো, ডিএনএ রেপ্লিকেশন কোন জায়গায় হবে, এম ফেজে হবে নাকি ইন্টারফেজে হবে? ইন্টারফেজে। কোন ফেজে? ইন্টারফেজের কোন জায়গায়? সিনথেসিস ফেজে। সিনথেসিসের নাম মানে কি পড়ছিলাম, ডিএনএ সিনথেসিস না? তার মানে ওইখানে তোমাকে ডিএনএ সিনথেসিস মানে কি, ডিএনএ থেকে কি করা হচ্ছে, ডিএনএ আরেকটা থেকে আরেকটা ডিএনএ বানানো হচ্ছে, এই জন্য তার নাম কি, ডিএনএ রেপ্লিকেশন বা সিনথেসিস ফেজ। তাহলে ডিএনএ রেপ্লিকেশন যদি না হয় তাহলে কি হবে? রেপ্লিকেশন আগে করে তো করবে, রেপ্লিকেশন না করে তো নতুন ডিএনএ তৈরি হবে না, হবে তো? এবার আস্তে আস্তে ওইগুলো পেঁচাতে শুরু করবে, এবারে ওই একটা ডিএনএ থেকে আরো একটা ডিএনএ তৈরি হবে। তো এই একটা জিনিসের ক্ষেত্রে আমরা তাহলে এখান থেকে কি বুঝলাম যে 46 থেকে 46 যখন হচ্ছে, তাহলে দেখো তো এখানে ক্রোমোজোম নাম্বার কত, 46, এখানেও ক্রোমোজোম নাম্বার কত নাদিয়া, 46, ক্রোমোজোম নম্বর চেঞ্জ হয়েছে। আচ্ছা আমি যে মানুষ, কিসের জন্য মানুষ? ক্রোমোজোমের জন্য মানুষ। তোমরাও মানুষ, সেটাও কিসের জন্য? ক্রোমোজোমের জন্য। কারণ ক্রোমোজোমের জন্য তোমারও দুইটা হাত আছে, আমারও কি আছে, তোমারও দুইটা পা আছে, আমারও দুইটা, তার মানে ওর যে বৈশিষ্ট্য আছে আমারও সেই বৈশিষ্ট্য আছে কি নাই? তাহলে এটা কোন সেল, প্যারেন্ট সেল বা মাতৃকোষ, এটা কোন সেল, ডটার সেল বা অপত্য কোষ। তাহলে মাতৃকোষের সংখ্যা বা প্যারেন্ট সেলের ক্রোমোজোম নম্বর কত রে আদন, প্যারেন্ট সেলের ক্রোমোজোম নম্বর কত, ডটার সেলের ক্রোমোজোম নম্বর কত, 46, চেঞ্জ হয়েছে। তাহলে এর বৈশিষ্ট্য যা থাকবে, এর বৈশিষ্ট্য কি থাকবে? তাহলে এখানে কয়টা জিনিস সেম, ক্রোমোজোম নাম্বার সেম, ক্রোমোজোম নাম্বার সেম, দেন কয়টা জিনিস সেম, ক্রোমোজোম নাম্বার যদি সেম হয় তাহলে আরেকটা সেম, সেটা কি সেম, ক্যারেক্টার সেম না? ক্যারেক্টারিস্টিকও সেম, অর্থাৎ বৈশিষ্ট্য সেম। বোঝা বোঝা নাই? তাহলে এই জন্য এটাকে কি বলা হয়, কারণ মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা কি আছে, সমান, তার জন্য তার বৈশিষ্ট্যও কি, আর এই জন্য এটাকে কি বলা হয়, ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন। The chromosome number of the mother cell and the chromosome number of the daughter cell is equal. That's why it's called the equational cell division. বুঝছো আদন, বুঝছো, বুঝছো ফাতেমা, কি কি সেম, ক্রোমোজোম নাম্বার সেম বিদায় কি সেম, ক্যারেক্টারিস্টিক সেম, ক্যারেক্টারিস্টিক সেম বিদায় ক্রোমোজোম নাম্বার সেম, বিষয়টা এমন না। ক্রোমোজোম নাম্বারের জন্য তুমি যে মানে তোমার বডির যাবতীয় যা কিছু আছে, হেরিডিটি বা বংশগতি, এটা মেনটেন করেই কি আসলে, যে আমি মানুষ, আমার থেকে পরবর্তীতে মানুষ তৈরি হবে, তার থেকে মানুষ, এটা ক্রোমোজোমই তৈরি করে, বলো খ্রিস্ট না? হ্যাঁ, তো হিস্টোন তো প্রোটিন, ওটা তোমার বডিতে এমনিতেই হবে। তুমি মাছ মাংস খাও না, এগুলো খাই কি বানো, প্রোটিন কেন খাও? আচ্ছা প্রোটিনকে কি বলে বলো তো, আমরা কিন্তু আগেও বলছি, প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জানো? ল্যাঙ্গুয়েজ অফ লাইফ কেন বলে, প্রোটিনকে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। আচ্ছা আমরা আমরা যখন কোনো একটা কাজ করি, কিসের মাধ্যমে কাজ করি, কথা বলি না? এই তুই হচ্ছে এটা না ওইটা কর, ওইটা না এটা কর, এটা বলি কিনা? তাহলে আমরা কথা বলি, মানে আমরা যে কোনো একটা কাজ করি কথা বলার মাধ্যমে, কিন্তু আমাদের সেল কি কথা বলতে পারে না? তাহলে সেল কি করে, সেল এনজাইম আর হরমোনের মাধ্যমে কাজ করে। এনজাইমের কাজ কি বলো, জানো? মনে করো তুমি একটা কেমিক্যাল রিয়াকশন বা কোনো একটা কাজ করবা, সেই কাজটা নাফিসা তাড়াতাড়ি করবা নাকি ধীরে ধীরে? তাড়াতাড়ি করতে গেলে কে হেল্প করে, এনজাইম। কোনো কাজটাকে কন্ট্রোল করতে হবে, এখন বন্ধ করতে হবে, থামাইতে হবে বা কিছু একটা করতে হবে, এক্ষেত্রে কে হেল্প করে, হরমোন। তাহলে কোনো কিছু রিয়াকশনটাকে তাড়াতাড়ি করা, অ্যাসিলারেট করা এনজাইম, আর কোনো কিছুকে কন্ট্রোল করা, এটা কে করে, হরমোন। কথা বুঝাইতে পারছি? তাহলে এনজাইমের কাজ হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি করা, রেট অফ কেমিক্যাল রিয়াকশনটাকে অ্যাসিলারেট করা। আর হরমোনের কাজ কি, কন্ট্রোল করা। যেমন আমার এখন ব্লাড প্রেশার বেড়ে গেছে, কার জন্য বাড়বে, এনজাইমের জন্য নাকি হরমোনের জন্য? হরমোনের জন্য। আমার এখন রাগ হচ্ছে, কার জন্য, হরমোনের জন্য। তুমি যে একটা ছেলে, সেটা কার জন্য, হরমোনের জন্য। যে কারণ ছেলেদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন থাকে, কিন্তু যে টেস্টোস্টেরন হরমোন, এটা কি তাহলে কি দিয়ে তৈরি হবে, প্রোটিন? এটা প্রোটিন দিয়ে তৈরি না? হরমোন আর এনজাইম কি দিয়ে তৈরি, প্রোটিন। কিন্তু সব হরমোন প্রোটিন দিয়ে তৈরি না। উইদাউট সেক্স হরমোন, মেয়েদের ক্ষেত্রে কয়টা হরমোন থাকে,
দুইটা, মানে সেক্স হরমোন দুইটা, একটা কি স্ট্রোজেন আর প্রোজেস্টেরন, যার জন্য তারা মেয়েদের একটা স্ট্রাকচার আছে। আর ছেলেদের মধ্যে কয়টা মানে হরমোন থাকে? টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেনও থাকে, বাট মেনলি টেস্টোস্টেরন, ছেলেদের টেস্টোস্টেরন হরমোন থাকে, যার জন্য সে ছেলে। কথা বুঝছো? এমনিতেও যে জেন্ডার তো আছে, কিন্তু ছেলেদের একটা ফিজিক্যাল ক্যারেক্টার আছে না, ফিজিক্যাল একটা স্ট্রাকচার আছে না, বৈশিষ্ট্য আছে না, তার দৈহিক একটা গঠন আছে। এটা কিসের জন্য? হরমোনের জন্য। সব হরমোনই প্রোটিন এক্সেপ্ট সেক্স হরমোন, অর্থাৎ তোমার যে টেস্টোস্টেরন হরমোন, এটা কিন্তু প্রোটিন না, এটা হচ্ছে লিপিড, চর্বি জাতীয়। আর বাদ বাকি যেসব হরমোন আছে, যেমন তোমার অ্যাডিনোকর্টিকোটপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই যে থাইরয়েড হরমোন বলে না, থাইরয়েড হরমোন যেটা বলে তোমরা চিনবা, তো এই হরমোনগুলো হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। আর যত এনজাইম আছে সব এনজাইম কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। যত এনজাইম সব প্রোটিন দিয়ে তৈরি, যত হরমোন সবই প্রোটিন দিয়ে তৈরি, শুধুমাত্র সেক্স হরমোন বাদে। তাহলে এই যে তোমার বডিতে যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো কি সেল কথা বলার মাধ্যমে করতেছে নাকি প্রোটিন দিয়ে করতেছে? প্রোটিন দিয়ে করতেছে। এই জন্য এটাকে কি বলা হয়? ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। বুঝনি মনে হয়? বুঝাতে পারছি? যে আমরা প্রোটিন খাই, প্রোটিন দিয়ে আবার প্রোটিন তৈরি করি। যখন ডিএনএ রেপ্লিকেশন পড়বা, ট্রান্সক্রিপশন পড়বা, ট্রান্সলেশন পড়বা, তখন বুঝতে পারবা। জাস্ট আমার একটা ট্রান্সক্রিপশনের ভিডিও আছে 4 ঘন্টা, একটা শুধু একটা টপিক। জাস্ট তোমরা তো এখন জাস্ট তোমাদেরকে পড়ানো হবে কি জানো? ট্রান্সক্রিপশন। আর ইন্টারে যায়, এটা যদি বাই এনি চান্স যদি আল্লাহ আমার তৌফিক দান করে, বা আমার ভিডিও তো আছে এখনো, যদি থাকে তখন দেখো 4 ঘন্টার ভিডিও করতে হবে জাস্ট একটা টপিকের উপরে, একটা শব্দের উপরে, একটা ওয়ার্ড এর উপরে 4 ঘন্টা। এরপরে কোনটা আছে? প্রোফেস, প্রোমেটাফেস, আর কিছু বাকি আছে না? নেক্সট দিন হচ্ছে স্টেজগুলো।